আমাদের মস্তিষ্ক কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কাজ করে যাচ্ছে, যার বেশিরভাগই আমরা টেরও পাই না। অনেকটা পর্দার আড়ালে চলতে থাকা এক গোপন অপারেশনের মতো। চলুন আজ মস্তিষ্কের সেই সব গোপন অপারেশনের গভীরে যাওয়া যাক। দেখা যাক কিভাবে আমাদের সিদ্ধান্তগুলো আসলে আড়ালে থেকে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, একটু ভেবে দেখা যাক তো, একজন মানুষ সাধারণ একটা দিনে ঠিক কতগুলো সিদ্ধান্ত নেয়? ঘুম থেকে ওঠার পর অ্যালার্ম বন্ধ করা থেকে শুরু করে সকালে কি নাস্তা করবে, অফিসে কি পরে যাবে, কোন ইমেলের রিপ্লাই আগে দেবে, ছোট বড় মিলিয়ে সংখ্যাটা ঠিক কত হতে পারে বলে মনে হয়? ৩৫,০০০। হ্যাঁ, ঠিকই শুনছেন। গবেষণা বলছে প্রায় ৩৫,০০০। এটা তো একটা অবিশ্বাস্য সংখ্যা, তাই না? আমাদের মস্তিষ্কের উপর কি বিশাল একটা চাপ! বোঝাই যাচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্তের চুলছেরা বিশ্লেষণ করাটা মস্তিষ্কের জন্য প্রায় অসম্ভব একটা কাজ। তো এই বিপুল পরিমাণ চাপ সামলাতে আমাদের মস্তিষ্ক কি করে? সে কিছু মেন্টাল শর্টকাট বা সোজা রাস্তা খুঁজে নেয়। এই শর্টকাটগুলো বেশিরভাগ সময়ে আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়, কিন্তু মাঝে মাঝে এই শর্টকাটগুলোই কিন্তু আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় এই যে সিস্টেম্যাটিক ভুলগুলো, এগুলোকেই বলা হয় কগনিটিভ বায়াস। দেখুন, এটা কিন্তু মস্তিষ্কের কোনো গণ্ডগোল বা ত্রুটি নয়, বরং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বলা যেতে পারে এই বায়াসগুলো আমাদের চিন্তাভাবনারই একটা অংশ। চলুন তাহলে একটা কাল্পনিক দিনের মধ্য দিয়ে গিয়ে দেখি এই বায়াসগুলো ঠিক কিভাবে কাজ করে। শুরু করা যাক সকালবেলা থেকে, যখন থেকেই তো আমাদের সিদ্ধান্তের গোলকধাঁধাটা শুরু হয়। ধরুন, একজনকে বলা হলো তার আগামী সপ্তাহের খাবারের মেনু ঠিক করতে। তাকে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। অপশনগুলো কি কি? একদিকে আছে একটা স্বাস্থ্যকর ফ্রুট স্যালাড, আর অন্যদিকে একটা লোভনীয় চকলেট কেক। কি মনে হয়, বেশিরভাগ মানুষই কিন্তু ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর অপশনটাই বেছে নেবে। কারণটা সোজা, ভবিষ্যতের আমিকে তো আমরা সবাই একটু বেশি স্বাস্থ্য সচেতন আর পারফেক্ট হিসেবেই ভাবি, তাই না? বেশ, এবার সিনারিওটা একটু পাল্টে দিই। যদি বলা হয় আগামী সপ্তাহের জন্য নয়, বরং ঠিক এই মুহূর্তে, এখুনি কিছু একটা খেতে হবে। অপশন কিন্তু সেই একই, একটা ফ্রুট স্যালাড আর একটা চকলেট কেক। কিন্তু মজার ব্যাপার হলো, গবেষণা দেখায় যে যখনই সিদ্ধান্তটা তাৎক্ষণিক হয়ে যায়, বেশিরভাগ মানুষই কিন্তু চকলেট কেকের দিকেই ঝোঁকে। ভবিষ্যতের স্বাস্থ্যকর পছন্দের চেয়ে এই মুহূর্তের আনন্দটাই তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে প্রবণতা, একেই বলে হাইপারবোলিক ডিসকাউন্টিং। এর মূল ব্যাপারটা হলো ভবিষ্যতের বড় কোনো লাভের চেয়ে বর্তমানের ছোট আনন্দকে অনেক বেশি গুরুত্ব দেওয়া। আর এটাই কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে কেন আমরা অনেক সময় আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো, যেমন ধরুন ডায়েট করা বা টাকা জমানো, পূরণ করতে পারি না। সকালের আরেকটা খুব কমন বায়াস হল কনফার্মেশন বায়াস। ব্যাপারটা কি? ধরুন, সকালে নিউজফিড স্ক্রল করার সময় আমরা কিন্তু নিজের অজান্তেই সেই সব খবর বা মতামতের দিকেই বেশি মনোযোগ দিই, যেগুলো আমাদের আগের বিশ্বাসকে আরও শক্ত করে। মানে আমরা যা বিশ্বাস করতে চাই, আমাদের মস্তিষ্ক ঠিক সেটাই খুঁজে বের করে। আচ্ছা, সকাল তো গেল, এবার দিনের পরের অংশে যাওয়া যাক, যখন আমাদের অন্যদের সাথে মেলামেশা করতে হয়। কর্মক্ষেত্রে হোক বা কোনো সামাজিক অনুষ্ঠানে অন্যদের বিচার করার সময়ও কিন্তু এই বায়াসগুলো পিছু ছাড়ে না। একটা খুব পরিচিত আর মজার বায়াস হল ডানিং-ক্রুগার এফেক্ট। খুব সহজ করে বললে, যারা কোনো একটা বিষয়ে কম জানেন তারা প্রায়ই ভাবেন যে তারা অনেক কিছু জানেন, আর উল্টো দিকে যারা সত্যিই বিশেষজ্ঞ তারা আবার নিজেদের জ্ঞান নিয়ে প্রায় দ্বিধায় ভোগেন। এই গ্রাফটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে যোগ্যতা, অন্যদিকে আত্মবিশ্বাস। দেখুন, যখন যোগ্যতা কম, আত্মবিশ্বাস তখন একেবারে তুঙ্গে। আর যোগ্যতা যত বাড়ছে, আত্মবিশ্বাস ততটা বাস্তবসম্মত হচ্ছে। আসলেই অজ্ঞতাই পরম সুখ। এরপর আসা যাক হ্যালো এফেক্টের কথায়। নামটা থেকেই কিছুটা আঁচ করা যায়। ধরুন, কোনো মানুষের একটা ভালো গুণ হতে পারে তিনি খুব সুন্দর করে কথা বলেন, বা দেখতে খুব আকর্ষণীয়, আমাদের চোখে পড়ল। তখন আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই ধরে নেয় যে তার বাকি সব গুণও নিশ্চয়ই ভালো হবে। মানে একটা গুণের আলো বা হ্যালো যেন তার পুরো ব্যক্তিত্বের ওপর ছড়িয়ে পড়ে। বেশ, দিন তো প্রায় শেষের দিকে, এবার একটু সন্ধ্যার কথা ভাবা যাক। যখন আমরা সারাদিনের ঘটনা বা অতীতের কোনো স্মৃতি মনে করার চেষ্টা করি, তখনও কিন্তু আমাদের স্মৃতি এই বায়াসের ফাঁদ থেকে বেরোতে পারে না। ধরুন, কেউ এক সপ্তাহের জন্য কোথাও ঘুরতে গেল। আচ্ছা, সেই পুরো এক সপ্তাহে কি সমানভাবে আনন্দের ছিল? নিশ্চয়ই না। কিছু মুহূর্ত হয়তো দারুণ কেটেছে, আবার কিছু মুহূর্ত হয়তো বেশ সাধারণ বা এমনকি বিরক্তিকরও ছিল। এটাই তো স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো, ছুটি থেকে ফেরার পর যখন পুরো ট্রিপটার কথা মনে করা হয়,
তখন কিন্তু আমাদের মস্তিষ্ক সব মুহূর্তের একটা গড় হিসেব করে না, সে বেছে বেছে মূলত দুটো জিনিস মনে রাখে: এক, পুরো ট্রিপের সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ মুহূর্তটা, আর দুই, একেবারে শেষের অনুভূতিটা। এই নিয়মটাকেই বলে পিক অ্যান্ড রুল। পিক মানে সর্বোচ্চ মুহূর্ত, আর এন্ড মানে শেষ। আর এই কারণেই কিন্তু একটা সিনেমার ক্লাইম্যাক্স আর এন্ডিং যদি দারুণ হয়, তাহলে পুরো সিনেমাটাই আমাদের ভালো লেগে যায়, যদিও হয়তো মাঝের কিছু অংশ বেশ বোরিং ছিল। স্মৃতির আরেকটা মজার বায়াস হলো হাইন্ডসাইট বায়াস। এটা হলো সেই আমি তো জানতামই এমন হবে এফেক্ট। কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের প্রায়ই মনে হয় ফলাফলটা তো আগে থেকেই বোঝা যাচ্ছিল, যদিও সত্যিটা হলো ঘটনার আগে বিষয়টা মোটেও অতটা পরিষ্কার ছিল না। তাহলে প্রশ্ন হলো, এইসব মানসিক শর্টকাট আর বায়াসের হাত থেকে বাঁচার উপায় কি? সত্যি বলতে পুরোপুরি মুক্তি পাওয়া হয়তো সম্ভব না, কারণ এগুলো আমাদের মস্তিষ্কের গঠনেরই একটা অংশ। কিন্তু হ্যাঁ, সচেতন হওয়াটা নিঃসন্দেহে প্রথম এবং সবচেয়ে জরুরি একটা পদক্ষেপ। তবে এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। আমরা কিন্তু খুব সহজেই অন্যের মধ্যে এই বায়াসগুলো ধরে ফেলতে পারি। কে কোন ভুলটা করছে বা কার চিন্তাভাবনা পক্ষপাত দুষ্ট, সেটা বলা আমাদের জন্য খুবই সহজ। কিন্তু নিজের বেলায় কি হয়? এখানেই চলে আসে বায়াস ব্লাইন্ড স্পট। মানে আমরা নিজেদের বায়াসগুলো দেখতে পাই না। আমাদের মনে হয় অন্যরা হয়তো বায়াসের শিকার হচ্ছে, কিন্তু আমি নিজে বেশ যুক্তিবাদী সিদ্ধান্ত নিই। এটাই হয়তো সবচেয়ে বড় পরিহাস। তাহলে এই সব কিছু জানার পর শেষ প্রশ্নটা নিজেদের কাছেই: আমাদের এমন কোনো দৃঢ় বিশ্বাস বা মতামত কি আছে যা আসলে এই রকমই কোনো একটা কগনিটিভ বায়াসের ফল হতে পারে? কোন ধারণাগুলোকে হয়তো একবার নতুন করে ভেবে দেখার সময় এসেছে?